টলিউড কি তবে এক নতুন অভিভাবক খুঁজে পেল? দীঘার উত্তাল সমুদ্রে প্রিয় অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়ের সলিল সমাধির পর যখন তার পরিবার দিশেহারা, যখন স্ত্রী প্রিয়াঙ্কা আর ছোট্ট সহজের ভবিষ্যৎ নিয়ে উঠছে হাজারো প্রশ্ন, ঠিক তখনই টলিউডের আকাশ থেকে এক দেবদূতের মতো নেমে এলেন মেগাস্টার জিৎ। কোনো ক্যামেরা নেই, কোনো মিডিয়ার জৌলুস নেই, অত্যন্ত গোপনে রাহুলের বাড়িতে গিয়ে জিৎ এমন এক ঘোষণা দিয়ে এলেন যা শুনলে আপনার গায়ের পশম দাঁড়িয়ে যাবে। হ্যাঁ, ঠিকই শুনছেন, এখন থেকে রাহুলের শোকাতুর স্থায়ী প্রিয়াঙ্কা এবং তার একমাত্র সন্তান সহজের জীবনের সকল প্রকার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলেন টলিউড কিং জিৎ। কিন্তু কেন এই গোপন সফর? পর্দার আড়ালে প্রিয়াঙ্কার হাতে কি তুলে দিলেন মেগাস্টার? কি কথা হলো ছোট্ট সহজের সাথে? সবকিছুর বিস্তারিত আর সেই আবেগঘন মুহূর্তের ইনসাইড স্টোরি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বাংলার বিনোদন জগতের ক্যালেন্ডারে সেই দিনটি ছিল কালো অক্ষরে লেখা। দীঘার তালসারিতে শুটিং করতে গিয়ে সমুদ্রের নীল ঢেউ যে এভাবে বাংলার এক প্রতিভাবান নক্ষত্রকে কেড়ে নেবে তা কেউ স্বপ্নেও ভাবেনি। রাহুল বন্দ্যোপাধ্যায়, যার অভিনয় আর হাসিতে মুগ্ধ ছিল দুই বাংলা, তিনি আজ কেবলই ফ্রেমবন্দি ছবি। এই মর্মান্তিক দুর্ঘটনায় যখন টলিউড স্তব্ধ, তখন শুটিংয়ের কাজে মুম্বাইয়ে ছিলেন মেগাস্টার জিৎ। প্রিয় সহকর্মীর শেষ যাত্রায় থাকতে না পারার সেই দহন আর আক্ষেপ তাড়িয়ে বেড়াচ্ছিল তাকে। তাই তো কলকাতা বিমানবন্দরে পা রেখেই কোনো প্রোটোকল না মেনে, জৌলুস আর নিরাপত্তার তোয়াক্কা না করে জিৎ সোজা ছুটলেন রাহুলের ঠিকানায়। রাহুলের মা আর ভাইয়ের সামনে যখন মেগাস্টার গিয়ে দাঁড়ালেন, তখন সেখানে কোনো সুপারস্টার ছিল না, ছিল কেবল এক শোকার্ত বড় ভাই। দীর্ঘক্ষণ তাদের সঙ্গে নিভৃতে কথা বলেন জিৎ। রাহুলের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন স্বয়ং মেগাস্টারও। কিন্তু আসল দৃশ্যটি ছিল আরও করুণ এবং একই সাথে আশার। রাহুল চলে যাওয়ার পর সবচেয়ে বড় ধাক্কা এসেছে তার স্ত্রী প্রিয়াঙ্কা এবং অবুঝ সন্তান সহজের ওপর। প্রিয়াঙ্কার শূন্য চোখের জল আর সহজের নিষ্পাপ চাহনি দেখে নিজেকে ধরে রাখতে পারেননি জিৎ। সেখানে উপস্থিত ঘনিষ্ঠ মহলের সূত্রে জানা গেছে, জিৎ কেবল সান্ত্বনা দিয়েই ক্ষান্ত হননি। তিনি প্রিয়াঙ্কাকে কথা দিয়েছেন রাহুলের অনুপস্থিতি তিনি কোনোদিন বুঝতে দেবেন না। সহজের পড়াশোনা থেকে শুরু করে প্রিয়াঙ্কার ভবিষ্যৎ, সব কিছুর সম্পূর্ণ আর্থিক এবং সামাজিক দায়িত্ব এখন থেকে জিতের। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, প্রিয়াঙ্কা ও সহজ এখন থেকে তার নিজের পরিবারের অংশ। বিপদে আপদে, উৎসবে ব্যথায় বড় ভাইয়ের মতো ছায়ার মতো পাশে থাকবেন তিনি। সুপারস্টারের এই অসামান্য উদারতা দেখে বাকরুদ্ধ হয়ে পড়েন রাহুলের পরিবার। সবচেয়ে হৃদয়স্পর্শী ছিল ছোট্ট সহজের সাথে জিতের কাটানো সময়টুকু। বাবার অভাব কি তা বোঝার বয়স হয়তো এখনও সহজের হয়নি, কিন্তু মেগাস্টারকে পাশে পেয়ে সে যেন এক অদ্ভুত নির্ভরতা খুঁজে পায়। জিৎ তার সাথে অনেকটা সময় গল্প করেন, তার খোঁজ খবর নেন এবং তাকে আগলে রাখার প্রতিশ্রুতি দেন। জিতের এই সফর কোনো লোক দেখানো প্রচার ছিল না, কারণ তিনি জানতেন এই মুহূর্তে প্রিয়াঙ্কার দরকার এক টুকরো ভরসা, আর সহজের দরকার একজন অভিভাবকের হাত। টলিউডে জিতের ব্যক্তিত্ব সব সময়ই রাজকীয়, কিন্তু তার ভেতরের এই মানবিক রূপটি আজ পুরো ইন্ডাস্ট্রিকে মাথা নত করতে বাধ্য করেছে। সাধারণত তারকারা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেই নিজেদের দায়িত্ব শেষ করেন, কিন্তু জিৎ কাজের মাধ্যমে প্রমাণ করলেন কেন তিনি মেগাস্টার। কোনো মিডিয়া কাভারেজ ছাড়া, কোনো আড়ম্বর ছাড়া নিঃশব্দে এক সহকর্মীর পরিবারের পাশে দাঁড়ানোকে জিতের জীবনের শ্রেষ্ঠ মাইলস্টোন হিসেবে দেখছেন তার ভক্তরা। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে জিতের এই মহানুভবতা প্রশংসার জোয়ারে ভাসছে। রাহুল বন্দ্যোপাধ্যায় হয়তো কোনোদিন আর ফিরে আসবেন না, তার সেই প্রাণবন্ত হাসি আর আমরা দেখতে পাব না, কিন্তু তিনি যে বন্ধু ও সহকর্মী রেখে গেছেন, সেই ভালোবাসার মধ্যেই তিনি বেঁচে থাকবেন আজীবন। মেগাস্টার জিতের এই উদ্যোগ কেবল একটি পরিবারকে রক্ষা করা নয়, বরং গোটা টলিউডের জন্য এক নজিরবিরল উদাহরণ। প্রিয়াঙ্কা আর সহজের এই নতুন পথচলায় জিতের মতো মানুষের ছায়া থাকা মানেই এক নতুন আশার আলো। জিতের এই মানবিক কাজ সম্পর্কে আপনার কি মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আমি জানি না আমি এখানে এই টলিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমি কাজ করতে এসেছি না এই করতে এসেছি। যাই হোক, যখন করতে হচ্ছে করতে হবেই। একটু জানান দিয়ে রাখি যে যেদিন আমাদের খুব কাছের শিল্পী আমাদের ছেড়ে চলে গেলেন, তার পরে যখন আমাদের
মিছিল বেরিয়েছিল, প্রতিবাদ মিছিল বেরিয়েছিল, এফআইআর হয়েছিল যেই দিন, সেই দিনই আমি আমার প্রতীকী বিপ্লব, আমার সংগ্রাম আমি আমার মতো করে করেছিলাম। কারণ আমি জানতাম শিল্পী জাতি কখনোই সংখ্যাগরিষ্ঠতা ছেড়ে ইন্ডিভিজুয়াল সংখ্যালঘিষ্ঠ মানুষের কাছে দাঁড়ায় না। তো আমি তাদের দিকে চেয়েও থাকিনি, আমি আমার মতো করে বিপ্লব করেছি। এরপরে 2 দিন বা 1.5 দিন কেটে যাওয়ার পর প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আমাকে ফোন করেন, আসতে বলেন, এবং গিয়ে আমি ভেবেছিলাম আমার যে কমপ্লেন জমা পড়েছে সেই নিয়ে কথা হবে, কিন্তু সেই নিয়ে কথা হয়নি। এটা অন্য মিটিংয়ে আমাকে থাকতে বলেন এবং আমি সেই মিটিংয়ে থাকি এবং সেই মিটিংয়ে আমি আমার প্রস্তাব দিই। সেইখানে আমার খুব কষ্ট লাগছে বলতে, সেখানে তিনি আমার ঘটনাটা শুনে দুঃখ প্রকাশ করেন। এখন একটি ভিডিও দেখলাম এবং বাইট দিতে দেখলাম এক অভিনেত্রীকে, মৌসুমী দি বলি আমি তাকে, মানে আমার সঙ্গে খুব বেশি পরিচয় নেই। তিনি বললেন আমি নাকি আর্টিস্ট ফোরামের কাছে মানে প্রায় পায়ে ধরে ক্ষমা চেয়েছি, দীর্ঘদিন ধরে ভুল করে করে তারপরে ক্ষমা চেয়েছি। আচ্ছা দিদি, আমি কখন ক্ষমা চাইলাম? ক্ষমা চাইতে যাব কেন? ডেফিনেটলি ভুল হলে পায়ে ধরে ক্ষমা চাইব, জুতো মুখে তুলে নেব। আমার কোনো ভুল নেই। আমি আমার প্রতীকী বিপ্লব দেখিয়েছি। 16ই মার্চ আমি যখন আর্টিস্ট ফোরামে মেল করেছি, তারপর থেকে কেউ মেলের জবাব দেয়নি, কেউ ফোনটুকু তোলেনি। যে অভিভাবক, সবার অভিভাবক, তাকে আমি ফোন করে গেছি, মেসেজ করে গেছি, শুধু একটা করছি পেয়েছি। আমি কারোর নাম বলছি না, আমার সিনিয়র তাই জন্য নাম বলছি না। আপনি যেটা করলেন, ফোরামের ওই মিটিংয়ে ফোরামের লোক ছিল, প্রডিউসারের লোক ছিল, ফেডারেশনের লোক ছিল, সেইখানে দাঁড়িয়ে থেকে সিদ্ধান্ত হয়েছিল যে এই নিয়ে আর কোনো রকমের কোনো মন্তব্য আমি করব না। আমাকে করতে বারণ করা হলো এবং ডিসপিউট কমিটি তৈরি হলে আমার যে কমপ্লেন সেটাকে প্রায়োরিটি দেওয়া হবে এবং প্রথম বসা হবে। তাই জন্য আমি চুপ করে রয়েছি, তাই জন্য আমি একটু ধৈর্য ধরেছি। আপনিও হঠাৎ করে কি খেয়েছেন জানি না, হয়তো গরম চা, কড়া চা খেয়ে ফেলেছেন, অথবা কোনো ধরনের ভাজা তেলে ভাজা খেয়ে নিয়েছেন, গ্যাস অম্বল হয়েছে আপনার দৃষ্টিভঙ্গি কোথা থেকে আপনি দেখেছেন জানি না যে আমি ক্ষমা চাইছি এবং আর্টিস্ট ফোরাম আমাকে ক্ষমা করে দিয়েছে। আপনি যদি আর্টিস্ট ফোরামের জায়গায় থাকতেন, আর্টিস্ট ফোরামের মতো বৃহৎ মনের পরিচয় দিতেন না, আপনি ক্ষমা করতেন না। আমার ঠ্যাঙা পড়েছে আপনার কাছে ক্ষমা চাওয়া। আপনাদের মতো কিছু কমরেডের জন্য আজকে গোয়িং টু দ্য নট, ওই পার্টি, আমি ওই পার্টির হয়ে কোনোদিন কথা বলিনি আর বলবোও না। আপনাদের মতো কিছু কমরেডের জন্য, আপনারা কি দিয়ে তৈরি, আপনারা ঘরের ভেতর এক বলেন, বাইরে এক বলেন, আমি পুরো পার্টিকে বলছি না, আপনাদের মতো পার্টির কিছু সদস্য নিজেদেরকে মনে করেন, আপনারা ঘরে এক বলেন, বাইরে এক বলেন। সকালে এক্সের নামে কুচ্ছা রটান, সেই এক্সের থেকে একটু সুবিধে পেলে আবার তার পায়ের সামনে বসে পড়েন। সেই ধরনের রক্তে আমি অন্তত জন্ম নিইনি, সেই ধরনের রক্ত নিয়ে আপনারা জন্ম নিয়েছেন। তাই জন্য এই পাল্টিবাজি কথাটা আপনি বললেন, আপনি মিথ্যে কথা বললেন। আপনি আমাকে চ্যালেঞ্জ করুন যে আমি মিথ্যে বলছি না, আপনি মিথ্যে বলছেন। আপনি মিথ্যে বললেন। সেখানে উপস্থিত ছিল প্রচুর সিনিয়র প্রডিউসার, প্রচুর সিনিয়র মানুষ, প্রচুর সিনিয়র টেকনিশিয়ান। কি হয়েছে সবাই জানে। আপনি বললেন যে আমি ঘরের মধ্যে ঢুকে ক্ষমা চেয়েছি। কে ক্ষমা চেয়েছে? কেন ক্ষমা চাইতে যাব? কি অন্যায় করেছি? নোংরামিটা কম করুন, দয়া করে বলছি। বয়স হয়েছে তো, নোংরামিটা কম করুন। মহিলা বলে আর বিশেষ কিছু বললাম না, ওই শ্রদ্ধা ভক্তিটা আপনার প্রতি রয়েছে, সেটুকানি বজায় রাখুন। আপনাদেরও কাজের প্রবলেম হয়েছে, সেই সময় আপনারা, আপনার হাজবেন্ড সত্যিকারের শিল্পী হিসেবে বলছি না, মানুষের পরিচয় দিয়েছে। সে গিয়ে যে কাজটি করছিল, আমি ফোন করেছিলাম, একদা কি করছো? তখন বলেছিল হ্যাঁ কাজের প্রবলেম হচ্ছে, অনেকে প্রবলেম তৈরি করছে। সেই সময় আপনি সবাইকে চাইলেন সমব্যথী হিসেবে। আজ আমি আমার প্রতীকী সংগ্রাম করেছি, আমার পাশে এসে বসলেন না, আমার পাশে বললেন না না তোর ব্যাপারটাও দেখা উচিত বা তোর সঙ্গে আছি, দরকার নেই। আপনি বললেন পুরোপুরি অন্যায় করেছে, ও অন্যায় করে গেছে, ফোরামের প্রচুর ওর প্রতি রয়েছে। ঠিক আছে, লড়াইটা রাস্তায় হবে, আপনার সঙ্গে নিশ্চয়ই হবে, সংগ্রামের মাধ্যমে হবে, বিপ্লবের মাধ্যমেই হবে। মিথ্যে কথা বলবেন না।